শীতের আমেজ গায়ে লাগতে না লাগতেই বন্ধু মহলে বা পারিবারিক আড্ডায় একটাই আলোচনা, সামনের উইকেন্ডসে ফ্রি আছো সবাই, চলো তবে কোথাও ঘুরে আসি। আর সেই আলোচনায় নানা মুনির নানা মত। কারো পছন্দ পাহাড় জঙ্গল, কেউ যেতে চায় গ্রামীণ পরিবেশের কোনো রিসোর্ট, আবার কেউ ইতিহাস প্রিয়। এরকম অবস্থায় সবার পছন্দকে সম্মান জানিয়ে প্ল্যান করে ফেলুন বিষ্ণুপুর, যেখানে রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে ইতিহাস, নিখুঁত টেরাকোটার শিল্প, সঙ্গে দুপাশে জঙ্গল ঘেরা রাস্তা, আর সন্নিকটেই রয়েছে রিসোর্ট। বিষ্ণুপুর আসবেন কিভাবে? হাওড়া বা সাঁতরাগাছি থেকে বিষ্ণুপুর আসার অনেক ডিরেক্ট ট্রেন রয়েছে। তার মধ্যে সবচেয়ে ভালো হবে যদি সাঁতরাগাছি থেকে সকাল 6:28 রূপসী বাংলা ট্রেনটা নিতে পারেন। সকাল 9:30টার মধ্যে বিষ্ণুপুর স্টেশনে নেমে যাবেন, তাহলে একটা দিনও নষ্ট হবে না, সেই দিনই সাইট সিইং শুরু করতে পারেন। এছাড়া কলকাতা থেকে বিষ্ণুপুরের অনেক বাস সার্ভিসও রয়েছে। আর যারা আসানসোল থেকে আসবেন তাদের ক্ষেত্রেও আসানসোল থেকে বিষ্ণুপুর আসার অনেক ডিরেক্ট ট্রেন অ্যাভেলেবেল রয়েছে। বিষ্ণুপুরে থাকবেন কোথায়? এই ট্যুরটার জন্য 1 নাইট 2 ডেজই যথেষ্ট। এখানে গভর্নমেন্ট অ্যাকোমোডেশনের মধ্যে সবচেয়ে ভালো রয়েছে বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ। রাসমঞ্চ থেকে মাত্র 2 মিনিট হাঁটা দূরত্বের মধ্যেই অবস্থিত। এছাড়াও বিষ্ণুপুরে রয়েছে ইউথ হোস্টেল, আর প্রাইভেট হোটেল তো অনেক রয়েছে, যেমন উদয়ন লজ, মোনালিসা লজ, মুখার্জি লজ, হোটেল হেরিটেজ, প্যারাডাইজ লজ, লজ মেঘমল্লার ইত্যাদি। এই সবগুলির কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। স্টেশন থেকে নেমে টোটো করে পৌঁছে যান হোটেলে, চেক ইন করে বেরিয়ে পড়ুন সাইট সিইংয়ের জন্য। মাইলস আনলকডের বিষ্ণুপুর ভ্রমণের এই পর্বটিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো বিষ্ণুপুরের যে দর্শনীয় স্থানগুলি রয়েছে, যে টেরাকোটার মন্দিরগুলি রয়েছে সেগুলি ঘুরে দেখাবো। বিষ্ণুপুরে এত এত মন্দির রয়েছে, এই কারণে এটাকে মন্দির নগরী বা সিটি অফ টেম্পল বলা হয়। আর এটাকে মল্লভূমও বলা হয়, তার কারণ হলো এটা ছিল প্রাচীন মল্ল রাজাদের, যে মল্ল রাজাদের কথা আমরা ইতিহাসে পড়েছি, সেই মল্ল রাজাদের রাজধানী ছিল বিষ্ণুপুর। তো যেহেতু মল্ল রাজারা রাজস্থান থেকে এসেছিলেন, তাই এখানে যে মন্দিরগুলো রয়েছে সেখানে টেরাকোটার কাজ তো রয়েছেই দেওয়াল জুড়ে, তাছাড়াও এখানে একটা রাজস্থানী প্রভাব দেখা যায়, আর বিভিন্ন সংস্কৃতির একটা সংমিশ্রণ দেখা যায়। যেমন কখনো ইসলামিক সংস্কৃতির সঙ্গে বাংলা সংস্কৃতির একটা সংমিশ্রণ দেখা যায়, আবার কখনো উড়িয়া সংস্কৃতির সঙ্গে বাংলা সংস্কৃতির একটা সংমিশ্রণ। এইভাবে বিভিন্ন মন্দিরগুলো যদি আপনারা নিখুঁতভাবে দেখেন, মন্দিরের দেওয়ালের কাজগুলো, তাহলে মল্ল রাজাদের যে একটা ইতিহাস সেটা ভালোভাবে জানতে পারবেন, তখনকার সমসাময়িক জীবনের কথা জানতে পারবেন। এখন বিষ্ণুপুর ঘুরবেন কিভাবে? বিষ্ণুপুরের দর্শনীয় স্থানগুলি কাছাকাছিই রয়েছে, একটির থেকে আরেকটি দূরত্ব খুব বেশি না, তাই আপনারা টোটো বুক করে নিতে পারেন সব জায়গাগুলি ঘুরে দেখার জন্য। রাসমঞ্চের সামনেই আপনারা অনেক টোটো পেয়ে যাবেন। সিজন অনুযায়ী টোটোর রেট 600 থেকে 800-র মধ্যেই থাকে। আমরা বিষ্ণুপুর ভ্রমণ শুরু করছি জোড় বাংলা মন্দির দিয়ে। তবে জানেন কি এই মন্দিরটির এরকম নাম কেন? উপরের যে চালাটা সেটা হচ্ছে 4 চালা, আর নিচে দুদিকে দুটো যে চালা দেখা যাচ্ছে আর সেটা হচ্ছে দোচালা। এই যে দোচালা এবং 4 চালা, সেটা যে জোড়, তার জন্য হয়েছে জোড় বাংলা মন্দির। আর আপনারা বলছিলাম যেটা যে টিকিটের ব্যাপারটা, আপনারা রাসমঞ্চে যদি কেটে নিয়েছেন তো ভালো, আর যদি কাটা না হয়ে থাকে, যদি এখানেই প্রথম আসেন, তাহলে আপনারা এখানে দেখুন অনলাইন সিস্টেম রয়েছে, অনলাইনেও পে করে এখানে ঢুকতে পারবেন। আর এর মন্দিরের যে দেওয়ালের গায়ের যে চিত্রগুলো রয়েছে সেগুলো একদম দেখার মতো, মানে টেরাকোটার কাজটাই আমাদের কাছে আকর্ষণীয়, কিন্তু এই মন্দিরের কাজটা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, দেখবেন অনেক সংস্কৃতির মিশ্রণ সেখানে দেখতে পাবেন। যেহেতু এটা 1655 সালে তৈরি হয়েছে এবং সেই সময় দিল্লিতে শাসন করছেন মোগলরা, স্বভাবতই একটা মোগল ইনফ্লুয়েন্স বা মোগল প্রভাব দেখা যায় তাদের সৈনিকদের যে পোশাক আশাক সেই সবের মধ্যে, এবং তার সাথে সাথে চাইনিজ একটা ইনফ্লুয়েন্স দেখা যায়। বিভিন্ন সময় তো এখানে চীনারা এসেছেন, তার জন্য এর কাজের মধ্যেও শিল্পীদের যে কাজ, সেই কাজের মধ্যে চীনাদের যে পোশাক আশাক সেই সমস্ত দেখা যায়। আর তাছাড়া পৌরাণিক কাহিনী তো রয়েছেই।
আর যেটা বলার, তখনকার মল্ল রাজাদের যে যুদ্ধের বর্ণনা সেটাও এই মন্দিরের দেওয়াল জুড়ে পেয়ে যাবেন। আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, কারণ এই মন্দিরগুলো না অন্যান্য মন্দিরের মতো নয় যে দেখলাম পুজো দিলাম চলে এলাম, সেটা নয়। এইখান থেকে আপনি ইতিহাসটা অনেক জানতে পারবেন, তখনকার দিনের মল্ল রাজাদের ইতিহাস, তাদের সমসাময়িক জীবনের ইতিহাস, সব কিছু এই যদি মন্দিরে আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তো বুঝতে পারবেন। দেখুন, মল্ল রাজাদের পরবর্তী ক্ষেত্রে এই যে হেরিটেজগুলো, মানে বিষ্ণুপুরের যে হেরিটেজগুলো, সেগুলো চলে গেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তার আন্ডারে এগুলো রক্ষণাবেক্ষণ হয়। এবং এখানে টিকিটের দামগুলোও লেখা আছে। আপনারা যদি রাসমঞ্চেও টিকিটটা না কেটে আপনারা এখানে এসেও যদি অনলাইন কাটেন, অনলাইনের ক্ষেত্রে আবার 5 টাকা কম পড়বে, 20 টাকা এখন বর্তমানে যেটা আছে সেটাই বললাম। আর দেখুন, ভিডিওগ্রাফির জন্য এখানে চার্জ লেখা আছে 25 টাকা, কিন্তু এটা অনেক দিন আগের থেকেই বোর্ডটা রয়েছে, তাই এটা রয়ে গেছে। কিন্তু আপনাদের বলে রাখি, এখন ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, কারণ আরও রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণটা আরও স্ট্রং করেছে, সেই জন্য ভিডিওগ্রাফিটা পুরোটাই বন্ধ করেছে। আমি যতটা পারলাম, যতটা চেষ্টা করলাম আপনাদেরকে ভালোভাবে দেখানোর বাইরে থেকে, এবং ইতিহাসটাও বলার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। শ্যামরাই মন্দিরের মতো জোড়বাংলা মন্দিরের সামনেও টেরাকোটার দোকান রয়েছে জিনিসের, দুদিক জুড়েই। মানে বিষ্ণুপুর মানেই যেহেতু টেরাকোটার একটা জায়গা, তাই জায়গায় জায়গাতেই এখানে টেরাকোটার জিনিস রয়েছে আর কি। এদের অবদান ধন্য হলাম আমি, চরণ ধুলি মাখিগা। এরপর আমরা যাচ্ছি শ্যামরাই মন্দির। জোড়বাংলা মন্দির থেকে একদম সামনেই এটি। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্যামরাই মন্দিরে। এই মন্দিরটিকে পঞ্চরত্ন মন্দিরও বলা হয়, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্দিরে 5টি চূড়া আছে। মানে এইদিকে সামনে 3টা দেখা যাচ্ছে, আরও এরকম 2টো চূড়ো আছে। উপরে যে বড় চূড়োটি দেখতে পাচ্ছেন, সেই বড় চূড়োটির মধ্যে ইসলামিক একটা ইনফ্লুয়েন্স দেখা যায়, এবং বাকি যে 4টে চূড়ো রয়েছে সেটার মধ্যে একটা উড়িষ্যার সংস্কৃতি দেখা যায়। আর নিচের যে চালাটা এরকম চালা করা আছে, সেটা তো আমাদের বাংলার সংস্কৃতি। এইভাবে এটার মধ্যে 3টে মিশ্র সংস্কৃতি লক্ষ্য করা যায়, যেমন ইসলামিক আর উড়িষ্যা এবং বাংলা, এই 3টি মিশ্র সংস্কৃতি লক্ষ্য করা যায়। বিষ্ণুপুরে যতগুলি মন্দির রয়েছে, এরকম টেরাকোটার মন্দির রয়েছে অনেকগুলি, কিন্তু এত সুন্দর নিখুঁত কাজ এই মন্দিরটিতেই রয়েছে। আর এই জন্য এটা বিষ্ণুপুরের সর্বশ্রেষ্ঠ মন্দির। বিষ্ণুপুরের বালুচরী শাড়ির নাম তো আপনারা সবাই শুনেছেন। বালুচরী শাড়ির আঁচলে বা গোটা গায়ে যে কাজ থাকে, সেই কাজটাও বা ডিজাইনটাও কিন্তু এই মন্দিরের গায়ে যে কাজগুলো রয়েছে সেখান থেকেই বানানো। মন্দিরের দেওয়াল জুড়ে পুরোটাই এরকম রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী, সেগুলো চিত্রায়ন করা রয়েছে। আপনারা একটু যদি লক্ষ্য করেন, এই দিকের যে চূড়োটি এবং এই দিকের চূড়োটি, দুটোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। কারণটা হচ্ছে এই চূড়াটি পরবর্তী ক্ষেত্রে বানানো হয়েছে, কারণ এটা যখন মল্ল রাজারা বানিয়েছিলেন, এই চূড়াটি পরবর্তী ক্ষেত্রে বাজ পড়ে নষ্ট হয়ে গেছিলো, এবং পরবর্তীকালে যে সরকার যখন এগুলো দায়িত্ব নেয়, তখন এটা আবার নতুন করে বানিয়ে দিয়েছে। এই জন্য একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। শ্যামরাই মন্দিরের একদম সামনেই এখানে দুদিক জুড়ে এরকম পোড়ামাটির প্রচুর দোকান রয়েছে, পোড়ামাটির জিনিসের। আর সেখানে পোড়ামাটির ফুলদানি, ঘোড়া, কাপ, প্রচুর ভালো ভালো জিনিস এখানে রয়েছে। এটা 110, এটাও প্লেন, এটাও 110 হবে, এটা 130। গিফট আইটেম হিসেবে এগুলি সত্যি ইউনিক। এখান থেকে আমরা চলে যাচ্ছি রাসমঞ্চে। আগের কাটা টিকিটটি দিয়েই আবার এখানে ভেতরে প্রবেশ করব। আমরা এখন রয়েছি রাসমঞ্চের সামনে। বিষ্ণুপুরের যে কটি দর্শনীয় স্থান রয়েছে তাদের মধ্যে রাসমঞ্চ একেবারে অন্যতম। তো সেই রাসমঞ্চের সামনেই আমরা এখন দাঁড়িয়ে আছি। আগে যখন রাস উৎসব হতো, তখন এখানের যে মন্দিরের বিগ্রহগুলি সেগুলি এখানে আনা হতো, এবং আনার পর এখানে বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালন করা হতো। নিচে দর্শক যারা তারা বসে থাকতেন, তারা উপরের অনুষ্ঠান দেখতেন। আর এই রাসমঞ্চ এখন একটা হেরিটেজে পরিণত হয়েছে। এই জন্য আপনাদের জানিয়ে রাখি, ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদেরকে আমি ভেতরটা দেখাতে পারছি না, যেহেতু অ্যালাউ নেই।
কিন্তু এই যে কাজগুলো দেখছেন উপরে যেটা পিরামিড আকারের রয়েছে, আকৃতিটা পুরোটাই পিরামিড আকারে রয়েছে। আর এরকম যে গেটগুলো দেখছেন, এই গেটগুলো 108টা এরকম গেট আছে, মানে দরজা। যেহেতু কৃষ্ণের 108টা নাম রয়েছে, সেই কৃষ্ণের 108টা নাম থেকে বিষ্ণুপুরের মল্ল রাজারা যে মন্দিরে নামকরণ করেছিলেন। আর এই কাজটা যেটা রয়েছে এটা পুরোটাই এরকম পোড়া মাটির দিয়ে তৈরি রয়েছে, অনেকটা এরিয়া জুড়ে রয়েছে। তো চলুন, রাসমঞ্চটা এইটুকুই দেখাতে পারলাম, কিন্তু তাছাড়াও বিষ্ণুপুরে প্রচুর মন্দির রয়েছে যেগুলো আপনাদেরকে দেখাবো। লালজি মন্দির রয়েছে, তারপর মল্ল রাজাদের দুর্গ রয়েছে, কামান রয়েছে একটা, যেটা দলমাদল কামান বলা হয়, সেগুলো সবগুলোই আমি দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আপনারা বিষ্ণুপুর ভ্রমণটা শুরু করবেন কিন্তু এই রাসমঞ্চ দিয়ে, কারণ এখান থেকে আপনারা টিকিট পেয়ে যাবেন এবং এই টিকিটের মধ্যে 25 টাকার দাম নেবে এই টিকিটটা। আর এই টিকিটের মধ্যে আপনারা 3টে মন্দির ঘুরে দেখে নিতে পারবেন একই টিকিট দিয়ে। একটা হচ্ছে এই রাসমঞ্চ, জোরবাংলা মন্দির, আর একটা হচ্ছে শ্যামরায় মন্দির। এখান থেকে আমরা চলে যাব রাধেশ্যাম মন্দিরে। মন্দির ঢোকার মুখেই রয়েছে একটি ঐতিহাসিক দরজা। এই যে দরজা, এটাকে নহবতখানা বা নহবত দরজা যেটাকে বলে। আর এই দরজা দিয়ে পেরিয়ে গেলেই রয়েছে রাধেশ্যাম মন্দির। তো আমরা এখন সেই দরজা দিয়ে পেরিয়ে রাধেশ্যাম মন্দিরের দিকে যাচ্ছি। আগের দুটো মন্দিরের থেকে এটা একটু আলাদা। মন্দির তৈরিতে পাথরের আধিক্য এটিতে বেশি। মন্দিরের অনেকাংশ নষ্ট হয়ে গেছে, তবে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এই যে রাধেশ্যাম মন্দিরটি, এটা ল্যাটেরাইট পাথর দ্বারা নির্মিত। বিষ্ণুপুরের অন্যান্য যে মন্দিরগুলো রয়েছে সেগুলো যেমন পোড়া মাটির তৈরি, এটা হচ্ছে ল্যাটেরাইট স্টোন দিয়ে তৈরি। আর দেখুন অনেকটাই নষ্ট হয়ে গেছে মন্দিরের যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছি আমরা, তবু এটা ঐতিহ্য হিসেবে বা সংস্কৃতি হিসাবে এখনও মানুষ আসছেন রাধেশ্যাম মন্দিরে। আর এই মন্দিরের একটু সামনে গেলেই দেখতে পাবেন এখানে ভোগখানা রয়েছে, আর রয়েছে একটা নাট মঞ্চ, মানে মন্দিরের প্রসাদ দেওয়ার জন্য, ভোগ রান্না করার জন্য ভোগখানা রয়েছে। প্রত্যেকটা মন্দিরেই যেমন উৎসর্গ লিপি থাকে, এই মন্দিরেও একটা উৎসর্গ লিপি আছে, যেখানে এই মন্দিরটা কে বানিয়েছেন বা কত সালে বানিয়েছেন সেগুলো লেখা থাকবে। এই রাধেশ্যাম মন্দিরটি বানিয়েছেন মল্লরাজা চৈতন্য সিংহ 1758 সালে। আমার পেছনে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে নাট মঞ্চ। আর এই মন্দিরটার উল্টো দিকেই রয়েছে ভোগ কক্ষ। এরপর আমরা দেখে নেব বিষ্ণুপুরের আরেকটি ঐতিহাসিক জায়গা, গুমঘর। এটি রাস্তার পাশ থেকেই দেখা যাবে, আলাদা করে এর কোনো প্রবেশ নেই। এটা একটা বিতর্কিত জিনিস বা বিতর্কিত জায়গা, যেহেতু গুমঘর নামটা শুনে যেরকমটা মনে হচ্ছে যে এখানে অপরাধীদের বন্দি করে রেখে তাদেরকে হত্যা করা হতো, কিন্তু এ সম্পর্কে একটা বিতর্ক আছে। অন্য কিছু মানুষ তারা মনে করেন এটা ছিল রাজাদের, মল্ল রাজাদের জলের ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক হিসেবে এটাকে ব্যবহার করা হতো। এখানে জল স্টোরেজ করে রাখা হতো এবং সেই জল মাটির পাইপে করে এটা উঠতো এবং মাটির পাইপে করে সেটা রাজদরবারে নিয়ে যাওয়া হতো। তার যে একটা প্রমাণ, সেই প্রমাণস্বরূপ এর গায়ে কিন্তু অনেক ফুটো আছে। এই ফুটো দিয়ে যখন জল ওভারলোড হয়ে যেত, সেই জলটা বেরিয়ে যেতে পারত। যা হোক, বিতর্কিত জিনিস তো, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আপনাদের উপরে ছাড়া রইল। এখান থেকে আমরা চলে যাব লালজি মন্দির। এটিও এখানকার খুব প্রসিদ্ধ একটি মন্দির। মন্দিরের সামনেই অনেকটা বড় জায়গা জুড়ে একটা খুব সুন্দর গার্ডেন রয়েছে, সেখানেও আপনারা কিছুটা সময় বসে কাটাতে পারেন। আর এই জায়গাটায় এখন প্রবেশ করার জন্য 5 টাকা করে প্রবেশ মূল্য লাগছে। আগে এটা ফ্রি ছিল, কিন্তু এখন রক্ষণাবেক্ষণের জন্য ভেতরে কনস্ট্রাকশনের কাজ চলছে এবং এই জায়গাটা রক্ষণাবেক্ষণের জন্য 5 টাকা করে নেওয়া হচ্ছে। লালজি মন্দিরটার ব্যাপারে আমি বলি, এই মন্দিরটা 1658 সালে নির্মাণ করেছিলেন মল্লরাজ বীর সিংহ। এবং কেন নির্মাণ করেছিলেন সেটাও বলি। শ্রী রাধিকা এবং কৃষ্ণের আনন্দের জন্যই এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে এবং মন্দিরের যে বিগ্রহটি ছিল সেটি বর্তমানে এখানে নেই। কৃষ্ণগঞ্জের যে নবনির্মিত মন্দির আছে সেখানে বিগ্রহটি নিয়ে যেয়ে রাখা হয়েছে। পুরোটা এরকম বড় দেওয়াল করা রয়েছে। এই বড় দেওয়াল বা প্রাচীর তৈরি করার একটা কারণও রয়েছে, মানে অবশ্যই সেটা পরীক্ষা দেওয়ার জন্য তো বটেই। আর যে বড় দেওয়াল তৈরি করার পেছনে আরও একটা কারণ রয়েছে,
এখানে ভেতরে তো আগে অনুষ্ঠান হতো, বিভিন্ন আচার অনুষ্ঠান, সেখানে অডিয়েন্সরা যারা আসতো তখন শোনার একটা প্রবলেম হতো, মানে তখনকার দিনে তো আর মাইক বা এখন বিদ্যুৎ কিছুই ছিল না, মাইকও ছিল না, তো তারা যাতে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা নাচ হোক গান হোক সেটা যাতে শুনতে পায় অডিয়েন্স, আর সেই জন্য এই বড় দেওয়াল তৈরি করা রয়েছে। কারণ আপনারা সকলেই জানেন যে বড় দেওয়াল শব্দের প্রতিধ্বনি হতে সাহায্য করে, সেই জন্যই এরকম বড় বড় প্রাচীর পুরোটা জুড়ে দেওয়া রয়েছে। উল্টো দিকের যে মন্দিরটা দেখছেন এটাই রাধেশ্যাম মন্দির বা নবদ দরজা দিয়ে যেটা আমরা গিয়েছিলাম মন্দিরটা, আর এই তার সেখান থেকেই এটা দেখা যাচ্ছে, এই যে লালজিউ মন্দির ওটার একদমই সামনে, মানে ওখান থেকে এসে আপনারা এই মন্দিরটাই আসবেন, লালজিউ মন্দিরে। এবার আমরা যাব বড় দরজা বা যে প্রবেশদ্বার দুর্গের সেটাতে। এটি আগে প্রাচীনকালে যে দুর্গ ছিল মল্ল রাজাদের উত্তরের, সেই উত্তরের প্রবেশদ্বার হিসেবে এটিকে বলা হয়। আর এরকম আরেকটি ছোট দরজা আছে, এটি বড় দরজা। এই যে পুরোটা দেখছেন এটা পুরোটাই ল্যাটেরাইট স্টোন দিয়েই তৈরি করা হয়েছে। দেখুন এই প্রবেশদ্বারের দুইদিকে এরকম এরকম অনেক ফুটো দেখা যাচ্ছে। এই ফুটোগুলোর কাজটা হচ্ছে ওইদিকে সৈন্যরা তো তীর নিয়ে বা বর্ষা নিয়ে বসে থাকতেন, যদি শত্রুপক্ষর আক্রমণ হতো তাহলে যখন এই পথ দিয়ে শত্রুপক্ষ যেতেন তখন এই ফুটো দিয়ে তারা ওই দিক থেকে বর্ষা বা তীর নিক্ষেপ করতো এবং সেটা লাগতো শত্রুপক্ষের গায়ে। সেরকমভাবেই এটা পুরোটা তৈরি করা আছে, খুব সুন্দর নিখুঁতভাবে একদম তৈরি করা, মানে এরকমভাবে তৈরি করা আছে এই দিকের তীরটা লাগবে না ওই দিকে, মানে এমন না এখান থেকে তীর ছুটলো গিয়ে ওই দিকের যে সৈন্যপক্ষ রয়েছে তার মধ্যে ঢুকে যাবে, সেটা নয়। এই জায়গায় কিন্তু কথা বললে এখানের কথাগুলো আর বাইরে শোনা যাবে না, মানে এখন এটা খোলা রয়েছে তাই শোনা যাচ্ছে, কিন্তু যখন এই গেটগুলো দিয়ে দেওয়া হতো তখন কিন্তু এখানের ভেতরের কথা আর বাইরে যেত না। তিনটে এরকম গেট দেখছেন ইউ আকৃতির, তো এই গেটগুলোর মাঝের অংশটাতে একটা করে কি স্টোন রয়েছে, যেটা দিয়ে মানে ওটা যদি খুলে নেওয়া হয় তাহলে কিন্তু পুরো স্ট্রাকচারটাই এরকম খুলে পড়বে। মানে এটা তো চুন সুরকি দিয়ে তৈরি, তাই এরকম মাঝে মাঝে একটা করে কি স্টোন রাখা হতো যাতে করে এটা স্ট্রং থাকে। আরও এরকম জিনিস আপনারা রাসমঞ্চেও যে গেটগুলো রয়েছে সেই গেটগুলোতেও দেখতে পাবেন। আর একটা কথা বলি, আপনারা বিষ্ণুপুর ভ্রমণের জন্য গাইড ভাড়া করে নিতে পারেন। সেক্ষেত্রে রাসমঞ্চের সামনে থেকেই গাইড পেয়ে যাবেন, অথবা যে টোটো চালক থাকে তারাও অনেক সময় জায়গাগুলো সম্পর্কে বলে দেন। বড় প্রবেশদ্বারটি আমরা দেখে এলাম, তার থেকে একটু এসেই এইখানে রয়েছে দেখুন ছোট প্রবেশদ্বার, মানে দুর্গেরই এটা ক্ষুদ্র তোরণ বা ক্ষুদ্র প্রবেশদ্বার। এটিও সপ্তদশ শতকেই নির্মাণ করা হয়েছিল। দেখুন এইখানটা বেরিয়ে দেওয়া আছে, মানে ভেতরটা আর যাওয়া যাচ্ছে না, ওখানে যেমন মানুষজন যাতায়াত করছেন। এটা যেহেতু ছোট অনেকটাই জায়গাটা, তার জন্য এরকম বেরিয়ে দিয়ে দিয়েছে। আর ছোট প্রবেশদ্বারটা সেটাও ল্যাটেরাইট স্টোন দিয়েই তৈরি করা হয়েছে। আর এখানে দেখুন সিঁড়ি করা রয়েছে, এই ওপরটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সিঁড়ির ওপরে উঠে হয়তো সৈন্যদল বসে থাকতেন, যদি শত্রুপক্ষ অ্যাটাক হতো তখন সেখান থেকেই তারা তীর বর্ষা এসব নিক্ষেপ করতেন। এখান থেকে আমরা চললাম স্টোন চ্যারিয়ট বা পাথরের রথ দেখার জন্য। এটি অন্যান্য জায়গাগুলোর মতো মেন রাস্তার পাশাপাশি নয়। গুগল ম্যাপ দেখতে দেখতে মেন রাস্তা থেকে অনেকটা ভেতরে গিয়ে আমরা খুঁজে পেলাম পাথরের রথ। এই রথ মন্দিরটি কাঠ নির্মিত রথের আদলে তৈরি। 1927 সালে এই রথ মন্দিরটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ হিসাবে ঘোষিত হয়েছে। দেখুন এই যে পাথরের নির্মিত রথটি রয়েছে এটিও ল্যাটেরাইট পাথর দ্বারাই তৈরি। একদম ওপরের যে অংশটা সেটা একরত্ন একটা চূড়া রয়েছে, এবং তার নিচের এই যে অংশটা এটাই দেখুন 5টে খিলান দ্বারা এরকম যে দরজার মতো করা রয়েছে, 5টে খিলান আছে। আর একদম তার যে নিচের অংশটা এটা দেখুন আমরা যেমন রাসমঞ্চে দেখলাম সেই রাসমঞ্চের মতো অনেকটা স্টাইলটা, এই যে দরজাগুলো, এই যে গঠনশৈলীটা, এর গঠনশৈলী দেখে আমরা অনুমান করতে পারি, মানে যারা গবেষণা করেছেন তারা অনুমান করে এটাই বলেছেন যে এটিও সপ্তদশ শতকেই নির্মাণ করা হয়েছে। এরপর গেলাম বিষ্ণুপুরের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা লালবাঁধ, যার ইতিহাস শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। সঙ্গীতপ্রেমী মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ সিংহ নাচ গানের জন্য লালবাইকে বিষ্ণুপুরে নিয়ে এসেছিলেন এবং তার জন্য একটি আলাদা রাজদরবারও বানিয়ে দেন। রাজা এই বাঁধে লালবাইয়ের সঙ্গে নৌকাবিহার করতেন। পরবর্তীতে রানী প্রজাদের সাহায্য নিয়ে ষড়যন্ত্র করে লালবাই ও তার ছেলেকে এই বাঁধের জলে ডুবিয়ে হত্যা করেন। তারপর থেকেই এই বাঁধের নাম হয় লালবাঁধ। এরপর আমরা দেখে নেব দলবাদল কামান।
বিষ্ণুপুরে যে যে দর্শনীয় স্থানগুলো আছে বা ঘোরার জায়গাগুলো আছে তার মধ্যে এই কামানটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা দেখার মতো একটা। এই কামানটার নাম দলমাদল কামান এবং এর আগেই নাম ছিল দলমর্দন এবং সেটা থেকে অপভ্রংশ হয়ে হয়েছে দলমাদল। তো দল কথার অর্থ শত্রু এবং মর্দন কথার অর্থ হচ্ছে ধ্বংস করা বা নিধন করা, তো শত্রুকে নিধন করা, সেই থেকেই এইরকম নাম দলমর্দন। মল্ল রাজারা এটাকে ব্যবহার করতেন শত্রুপক্ষের বিরুদ্ধে। 1742 খ্রিস্টাব্দে যখন একবার বর্গী আক্রমণ হয়েছিল তখন এই কামান ব্যবহার করা হয়েছিল এবং তারপর থেকেও অন্যান্য যখন যুদ্ধ হয়েছে তখনও ব্যবহার করা হয়েছে। এই কামানটা কিন্তু এখানে ছিল না, অন্য জায়গায় ছিল। পরবর্তী ক্ষেত্রে যখন ব্রিটিশরা এইগুলো সব নিজেদের অধীনে নিয়ে নেয় তখন ব্রিটিশরা 1919 খ্রিস্টাব্দে, এখানে লেখাও আছে একটা জায়গায়, এই যেখানে লেখাও আছে, ব্রিটিশরা 1919 খ্রিস্টাব্দে এটিকে এখানে এনে রাখেন। এই কামানটা হচ্ছে একমুখী কামান। কামানের একটা দিক এখন সিল করে দেওয়া আছে, মানে এর গর্জন এতটাই বেশি ছিল যে আশেপাশে মানুষজন সব ভয় পেয়ে যেতেন, তো এখন এটাকে সিল করে দেওয়া আছে। এখান থেকে সামনেই রয়েছে ছিন্নমস্তার মন্দির। এটি মা দুর্গারই একটি রূপ। দুর্গার যে 10টি রূপ রয়েছে তারই একটি রূপ ছিন্নমস্তা, অর্থাৎ মাথাটা এখানে মায়ের কাটা। মা এখানে খুবই জাগ্রত, তাই আপনারা এখানে পুজোও দিতে পারেন। আমরা বাড়িতে এই ছিন্নমস্তা মায়ের পুজো করি না, কারণ এটি রাহুর আরাধ্য দেবী বলে মনে করা হয়। এখান থেকে আমরা গেলাম বিষ্ণুপুরের হাটে। এটিকে শনিবারের হাটও বলে। প্রতি শনিবারই এখানে হাট বসে থাকে, তাই শান্তিনিকেতনের মতো বিষ্ণুপুরে এসেও আপনারা গ্রামীণ হাট উপভোগ করতে পারবেন। বিষ্ণুপুরে শনিবারে একটা পোড়া মাটির হাট দেখতে পাবেন, যেখানে পোড়া মাটির সমস্ত জিনিসপত্র বিক্রি হয় আর তার সঙ্গে লোকসঙ্গীত শুনতে পাবেন। অবশ্যই এখানে বিভিন্ন খাবার দাবার সেগুলো পাওয়া যায়। তো চলুন আপনাদেরকে আমি পোড়া মাটির এই যে হাটটা সেটা ঘুরে দেখাবো। এটা 150 টাকা। এটা মাটির তৈরি, তো পুরোটা পোড়া মাটির, মানে যে জল রাখলে কোনো নষ্ট হবে না, কিচ্ছু হবে না, কালারও উঠবে না, কোনো নষ্ট হবে না, কোনো কিছু হবে না। পোড়ামাটির তৈরি প্রতিটা জিনিসই ইউনিক, যা আপনার বাড়ির ড্রয়িং রুমকে অন্য সবার থেকে আলাদা করে তুলবে। এগুলো কি রয়েছে? এটা ল্যাম্প সিস্টেম, মানে তুমি প্রদীপও দিতে পারো, ল্যাম্পও দিতে পারো ভেতরে কোন? আচ্ছা, এখানে ল্যাম্প রাখা যাবে, ল্যাম্প যে প্রদীপের ব্যবস্থা আছে। বাহ, খুব সুন্দর জিনিসটা। কি দাম রয়েছে এটা? 130 টাকা। ছোটটা আছে 100 টাকা। ছোটগুলো 100 টাকা। হ্যাঁ। এগুলো সব কাগজের, সম্পূর্ণ কাগজ। এগুলো সব কাগজ দিয়ে তৈরি? সমস্ত কাগজ, কাগজের কনসেপ্ট। যেহেতু বিষ্ণুপুরের হাট, তাই বালুচুরির যে কালেকশন, শাড়ি বলুন, চাদর, এগুলো যে থাকবেই সেটাই স্বাভাবিক। তো এখানে দেখুন, এখানে পরপর যে দোকানগুলো রয়েছে এগুলো বালুচুরি, শাড়ি, তারপর কুর্তি, এসব পাওয়া যাচ্ছে। হাটের সামনে থেকে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা হলো জোড়া মন্দির। আমরা এখন সেটাতেই যাব। খেয়াল রাখবেন, প্রথমে আমরা যে মন্দিরটা দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল জোড়বাংলা মন্দির, আর এটি হলো জোড়া মন্দির। ভেতরে 3টি একই রকম দেখতে মন্দির রয়েছে। মাঝের যে মন্দিরটি রয়েছে সেটি পাশের 2টি মন্দিরের থেকে তুলনামূলক একটু ছোট, কিন্তু দেখতে একই রকম। বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরগুলির মতো এটিও মল্ল রাজাদেরই তৈরি। মন্দির চত্বরেই একটি ফুলের বাগান রয়েছে, যেখান থেকে আপনারা সুন্দর সুন্দর ফুল দেখতে পাবেন। মন্দির চত্বরটি খুব সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। বিষ্ণুপুরের এই জায়গাটি এমন এক জায়গা যেখান থেকে চারিপাশে প্রচুর মন্দির দেখা যায় এবং এখানে দাঁড়িয়ে আপনারা বুঝতে পারবেন যে বিষ্ণুপুর যথার্থই মন্দির নগরী। পরের দিন সকাল সকাল আপনারা বেরিয়ে পড়ুন পাঁচমুড়া। এর জন্য আগের দিনই গাড়ি ঠিক করে রাখবেন। আর যদি আপনাদের ছিন্নমস্তা মায়ের মন্দিরে পুজো দেওয়ার থাকে তাহলে প্রথমে পুজো দিয়ে তারপর বেরিয়ে পড়ুন। টেরাকোটা শিল্পের আতুর ঘর হলো পাঁচমুড়া, তবে বর্তমানে এর প্রসিদ্ধি ছড়িয়ে পড়েছে ত্রিধারা মিলন মন্দিরের জন্য। এটি ভক্তদের কাছে নবম বৃন্দাবন বা দ্বিতীয় বৃন্দাবন হিসাবে প্রসিদ্ধ লাভ করেছে। অনেক দূর দূর থেকে ভক্তরা আসছেন এই মন্দিরের দর্শনের জন্য। বিষ্ণুপুর থেকে এই ত্রিধারা মিলন মন্দিরের দূরত্ব প্রায় 19 কিলোমিটার। এখানে আপনারা প্রসাদ হিসাবে দুপুরের অন্নভোগ গ্রহণ করতে পারেন।
তার জন্য এসেই টিকিট কাউন্টার থেকে কুপন সংগ্রহ করে নেবেন, যার বর্তমান মূল্য 50 টাকা। মূল মন্দিরের ভেতরেই রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর এক মন্দির এবং তার পাশেই রয়েছে কালী মন্দির। মূল মন্দিরের পাশে আরও 2টি মন্দির রয়েছে, একটি মহাদেবের মন্দির এবং অন্যটি রাম মন্দির। মন্দিরের সামনের সিলিংটি সেগুন কাঠ দিয়ে তৈরি অপূর্ব কারুকার্য খচিত। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত মূল রাধাকৃষ্ণ মন্দিরের দরজা বন্ধ থাকে। মন্দিরের বাইরের দেওয়ালে নানা রকম পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। মন্দির সংলগ্ন একটি বড় হল ঘরও রয়েছে ভক্তদের জন্য এবং এর পাশেই রয়েছে মা কালীর মন্দির। জানালা দিয়ে দেখা যাচ্ছে নিচের আটচালা বা নাট মন্দির। ত্রিধারা মিলন মন্দিরের ডিটেল ভিডিও আমাদের পেজে রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ত্রিধারা মিলন মন্দির দেখার পর চলে যাব জয়পুরের বনলতা রিসোর্ট। দূরত্ব 38 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টার মতো। শীতের মরশুমে আপনারা যদি এই রিসোর্টে আসেন একদম মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। চলে এসেছি আমরা বনলতা রিসোর্টে। রিসোর্টটা অনেক বড় রয়েছে, মানে ঘুরে দেখার জন্য অনেকটা টাইম লাগবে। এটা পুরো একদিনের একটা প্ল্যান, মানে বিষ্ণুপুর ঘোরার পর আপনারা একদিন এখানে একটা ট্যুর করুন। এখানে থাকার জন্য দেখুন পিছনে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এরকম কটেজ রয়েছে, আপনারা সেগুলো ভাড়া করে নিতে পারেন এখানে থাকার জন্য। আপনারা চেষ্টা করবেন শীতকালে আসতে, কারণ শীতকালে এলে এখানে যে ফুলের ভ্যারাইটি সেগুলো দেখা যায়। আর অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন, কারণ এমন নয় যে এলাম 8 ঘন্টার মধ্যে ঘুরে দেখে নিলাম, সেটা হবে না, কারণ এটা এতটাই বড় জায়গা রয়েছে, ঘুরে দেখতে অনেকটাই টাইম লাগবে। এখানে দেখুন এই যে গোলাপ ফুলগুলো রয়েছে, গোলাপের সাইজটা জাস্ট দেখুন, কি বড় বড় গোলাপ রয়েছে, মানে সত্যি দেখতে এত সুন্দর লাগছে, আমি ভাষা হারিয়ে ফেলছি। দেখুন আমার পেছনে এখানে একটা কটেজ রয়েছে। এখানকার কটেজগুলো যে কটেজগুলো রয়েছে সবগুলো এরকম কুড়ে ঘরের মতো ডিজাইনটা করা রয়েছে, সামনেটায় খড়ের মতো দিয়ে। যদি এটা কুড়ে ঘর নয়, ভেতরে এসি প্লাস আধুনিক সমস্ত কিছু ফ্যাসিলিটি রয়েছে, টয়লেট সমস্ত কিছুই রয়েছে, কিন্তু এর স্টাইলটা বা ডিজাইনটা কুড়ে ঘরের মতো করে বানানো। প্রতিটা কটেজে এরকম একটা করে খাটিয়া ঝোলানো আছে বসার জন্য বা দোল খাওয়ার জন্য, প্রতিটা কটেজেই এরকম রয়েছে। এটা দেখুন একটা প্লেগ্রাউন্ড করা আছে, এখানে বাচ্চাদের জন্য কিছু রাইডসও রয়েছে, এদিকে রয়েছে ওদিকে রয়েছে, প্লাস দোলনা তো রয়েছেই, এগুলো যে কেউ ব্যবহার করতে পারবে। যেটা আপনাদেরকে বলছিলাম আগেই, এখানে দেখুন চাল গুঁড়ো করে এগুলো শুকোতে দেওয়া আছে, এগুলো থেকেই পিঠে পুলি এইসব বানানো হয়। আর ঢেকি, যেটা আজকাল তো আর দেখতেই পাওয়া যায় না, প্রায় উঠেই গেছে, গ্রাম বাংলায় যে আগে ঢেকি ব্যবহার করতো সেই ঢেকি রয়েছে। মানে এই চাল যেগুলো গুঁড়ো করা হচ্ছে সেগুলো কিন্তু মেশিনে নয়, এগুলো ঢেকিতেই এই চালগুলো গুঁড়ো করা হচ্ছে। আর এইখানে দেখুন নিজের হাতে মুড়ি তৈরি করা হচ্ছে, কোনো রকম মেশিন টেশিন ব্যবহার করে না করে। ওদিকে নারকেল পোড়া হচ্ছে, নারকেল নাড়ু বা বিভিন্ন নারকেলের যে মিষ্টি হয় সেগুলো বানানোর জন্য। এই মুড়িগুলো কি, যে হলুদ মুড়ি বানানো হচ্ছে। দেখুন এখানে লেখা আছে গেট থেকে সোজা ডান দিকে পুকুরে মাগুর মাছ পাবেন। মানে এখানে মাছগুলো পুকুরে চাষ করা হয়, এদের নিজস্ব প্রোডাক্ট সমস্ত কিছুই। যে রেস্টুরেন্টে যে মাছ দেওয়া হয় মাছ, সেগুলো এদের নিজস্ব পুকুর থেকেই এগুলো আনা হয়। পুরোটা জুড়ে এইদিকেও কত এমো পাখি রয়েছে, বড় বড় এমো পাখি। আর এগুলো সব এখানে প্রতিপালন করা হয়, মাংসের জন্য প্রতিপালন করা হয়। যে রেস্টুরেন্টে যে এমো পাখির মাংস পাওয়া যায় সেগুলো এখান থেকেই নিয়ে যাওয়া হয় রান্নার জন্য। এখানে দেখুন এই যে বাঁশ দিয়ে খাঁচার মতো করে এখানে ড্রাগন ফ্রুটস, সেই ড্রাগন ফ্রুটস চাষ হচ্ছে। এখানে দেখো এগুলো এরকম পরপর করে প্লাস্টিকের টবের মতো করে এগুলো রাখা রয়েছে। এগুলো আমার মনে হচ্ছে ব্রোকলিরই প্রজাতি কিছু। তো এগুলো কি অন্য ধরনের কিছু হতে পারে, সেটা যদি তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখুন এই পুলটার মধ্যে বড় বড় মাগুর মাছ রয়েছে, যদিও সেগুলো দেখা যাচ্ছে না, মাঝে মাঝে উকি দিচ্ছে, সেগুলোই আমরা দেখতে পাচ্ছি।
এখানে এসে দেখুন মনে হচ্ছে যে একদম ফুলের মেলাতে চলে এসেছি, পুষ্প প্রদর্শনীতে চলে এসেছি মনে হচ্ছে। মানে সব ভ্যারাইটির ফুল রয়েছে, বিভিন্ন ধরনের রয়েছে, এত সুন্দর সুন্দর ফুল দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। আর শুধু ফুল তো নয়, বিভিন্ন রকমের সবজি সেগুলোও চাষ হচ্ছে। মানে দারুণ একটা জায়গা, আমার তো ভীষণই ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানাও। আরও তোমাদেরকে সামনে নিয়ে যেয়ে আমি ফুলগুলো কাছের থেকে দেখাবো। দারুণ দারুণ লাগছে, মানে এত কালারফুল একটা জায়গা লাগছে এটা। এত কিছু রয়েছে, আর ফুলকপি থাকবে না তাই কি হয়? দেখুন এখানে রয়েছে একটা ফুলকপি, এখন ছোট রয়েছে, আস্তে আস্তে বড় হবে। আর ফুলকপির এই যে এই জায়গাগুলো জুড়ে এই সাইডটা পুরোটাই রয়েছে বাঁধাকপি, এগুলো এখন আস্তে আস্তে বাড়ছে। এইখানে দেখুন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে করকনাথ, আর একটা ওই যে পাখিগুলো সেগুলো হচ্ছে তিতির, যেগুলো সামনে কালো মোরগগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে করকনাথ বলে। এখানে ফুলের চারা গাছগুলো আছে, সেগুলো আপনারা চাইলে কিনে নিতেও পারেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য। দেখুন এখানে যে একটা কাউন্টার করে রাখা হয়েছে, এখান থেকেই আপনারা এটার দাম করে জিজ্ঞেস করতে পারেন, আর এখান থেকে এটা আপনারা কিনে নিতে পারেন। এই এত বড় রিসোর্টে এরকম একটা নয়, প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। তার মধ্যে যে কোনো একটাই ঢুকে আপনারা বিভিন্ন ধরনের খাবার, যেমন এমু পাখির মাংস, কোয়েল পাখির মাংস, করকনাথ বা পাঁঠার মাংস, বিভিন্ন ধরনের খাবার কিন্তু টেস্ট করে দেখতে পারেন। আমার মনে হয় এটা আপনাদের খুব ভালো লাগবে। এটা একটা দেখালাম আপনাদেরকে। দেখুন বাইরের যে স্পেসটা রয়েছে, এখানে জায়গা করা রয়েছে বসে খাওয়ার জন্য, প্রচুর ভিড় রয়েছে এখানে। আর এখন যেহেতু শীতকাল, প্রচুর মানুষ আসছেন, তারা রেস্টুরেন্টে খাচ্ছেন, এই জায়গাটা প্রচুর ভিড় আছে। আপনারা যদি এই কটেজগুলোতে নাইট স্টে করার প্ল্যান করেন তাহলে অবশ্যই আপনাদেরকে প্রি বুকিং করেই আসতে হবে। আর ভাড়াটার ব্যাপারে আমি বলে দিই, এখন যেহেতু একটু অন সিজন, শীতকালে প্রচুর মানুষ আসেন, এখন ভাড়া রয়েছে ওনাদের 5,600 টাকা। এবার অফ সিজনে যখন অতটা মানুষজন আসে না, তখন একটু কম হয়। আপনাদেরকে আমি এখানে বুকিং নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বুকিং করে এখানে আসতে পারবেন। বনলতা রিসোর্ট ঘোরার পর এবার ফিরে আসুন বিষ্ণুপুরে। আপনার ট্রেনের টাইম অনুযায়ী নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছে যান। বিষ্ণুপুরে প্রতি বছর ডিসেম্বর মাসের শেষের দিকে অনুষ্ঠিত হয় বিষ্ণুপুর মেলা, যা পশ্চিমবঙ্গের একটি খুবই ঐতিহ্যবাহী মেলা। তাই সেই সময় এলে আপনারা বিষ্ণুপুর মেলাটাও ঘুরে দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা বিষ্ণুপুর ভ্রমণ নিয়ে। অনেক কিছুই আমি তোমাদেরকে দেখালাম। তোমরা যদি বিষ্ণুপুর কখনো এসেছো তা তোমাদের কেমন অভিজ্ঞতা হয়েছে সেটা আমাদেরকে জানাবে, আর কমেন্ট করে জানাও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।